পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 11-এর একটি কবিতা, প্রথম সেমিস্টারের একটি কবিতা, কবি ভারভারা রাওয়ের লেখা চারণ কবি। প্রথমে কবির পরিচয় সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করছি। কবি একজন দক্ষিণ ভারতীয়, অবিভক্ত অন্ধ্রপ্রদেশের, বর্তমান তেলেঙ্গানার একটি জায়গা ওয়ারাঙ্গল, সেই ওয়ারাঙ্গল জেলার তেলেগু ব্রাহ্মণ পরিবারে কবির জন্ম হয়েছে 1940 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর। কবি বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন জায়গায় শিক্ষক হিসাবে যুক্ত ছিলেন। তিনি তেলেঙ্গানা দুটি বেসরকারি কলেজে তেলেগু সাহিত্য পড়াতেন। ভারত সরকারের তথ্য সম্প্রচার সেই মন্ত্রণালয়ের প্রকাশনা বিভাগের সহকারী হিসেবে তিনি কাজ করেছেন। তার রাজনৈতিক দর্শন, রাজনৈতিক ভাবনা, তার লেখায় যে রাজনৈতিক ভাবগুলো প্রকাশ পেয়েছে, তার জন্য বিভিন্ন সময় তার লেখা বাজেয়াপ্ত হয়েছে এবং তাকে জেল খাটতে হয়েছে। আমাদের এই যে কবিতাটি, অর্থাৎ এই যে চারণ কবি, এই যে কবিতাটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ, কিন্তু মূল যে কবিতাটি, সেই কবিতাটির নাম ছিল কবি, যেটি তেলেগু ভাষায় লেখা। এবং এই কবিতাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটির নাম ভবিষ্যথু চিত্রপটম। ভবিষ্যথু চিত্রপটম এই কবিতা যে মূল গ্রন্থের নাম, সেটা আমি বললাম। মূল যে কবিতাটি, কবি যে কবিতাটি, এটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। অনুদিত যে নাম সেটি হলো দ্য বার্ড। বাংলা ভাষায় এর অনুবাদ করা হয়েছে চারণ কবি নামে। যে অনুবাদ, যে ভাষান্তর, সেটি সেতুবন্ধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবার কবিতার নামকরণ সম্পর্কে কিছুটা আলোচনা করছি। কবিতার নামকরণ চারণ কবি। আদিতে কবি নামে কবিতাটি লেখা হয়েছিল, কিন্তু এই নামকরণ কবি শঙ্খ ঘোষ করেছেন চারণ কবি নামে। চারণ কবি কাদের বলে? আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে দেখেছি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম আমরা শুনে থাকবো, হয়তো তোমরা শুনে থাকবে। তার নাম হলো মুকুন্দ দাস। স্বদেশী আন্দোলনের সময় তিনি মুখে মুখে নানা ধরনের গান, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই সমস্ত গানগুলো বলতেন, করতেন। সেই গানগুলোর মধ্যে একটা স্বদেশী চেতনা, স্বদেশী ভাবনা, সেগুলো প্রকাশ পেত। তার আসল নাম যজ্ঞেশ্বর দে। তিনি মুকুন্দ দাস বা চারণ কবি মুকুন্দ দাস নামেই পরিচিত। এছাড়া আরেকজন এরকম কবি ছিলেন, এমন কবি ছিলেন, তার নাম বিজয় সরকার। দুজনের ছবি আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। চারণ শব্দের অর্থ হলো স্তুতি পাঠক, স্তুতি বা বন্দনা। বীর বিপ্লবীদের বন্দনা করে তারা এই গানগুলো রচনা করতেন এবং ভারতবর্ষের, আপামর ভারতবাসীর মধ্যে একটা বিপ্লবী চেতনা ছড়ানোর কাজ কিন্তু তারা করেছেন। মধ্যযুগেও দেখা গেছে যে সমস্ত যারা সেনা ছিলেন, তাদের বীরত্বের কথা এই চারণ কবিরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা করতেন। এই চারণ কবির এই যে কবিতা, অর্থাৎ এই যে চারণ কবি কবিতা, যে কবিতাটা কবি ভারভারা রাও লিখেছেন, তার প্রেক্ষাপটটা এবার আমরা আলোচনা করব। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কবি এই কবিতাটা লিখলেন? তার জন্য আমাদের ভারতবর্ষ থেকে চলে যেতে হবে অনেক দূরে, দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার একজন তরুণ কবি, তার নাম বেঞ্জামিন মোলায়েস। দক্ষিণ আফ্রিকার সেই সময়কার যে প্রেসিডেন্ট ছিলেন পি.ডব্লিউ. বোথা। সে পি.ডব্লিউ. বোথার শাসনাধীন দক্ষিণ আফ্রিকার সেই সময়, সেই সরকারে, বোথা সরকারের এই শাসনকালে মাত্র 30 বছর বয়সে 1985 খ্রিস্টাব্দে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। মাত্র 30 বছর বয়সী একজন কবি। তার বিরুদ্ধে মূল অভিযোগ কি? তিনি নাকি একজনকে হত্যা করেছিলেন। তার নাম ফিলিপাস সোলেট। তাকে হত্যার দায়ে তাকে অভিযুক্ত করা হয়। প্রথমে তিনি হত্যার কথা স্বীকার করেছিলেন, পরবর্তী সময় তিনি অস্বীকার করেছেন। অর্থাৎ বেঞ্জামিন মোলায়েস, তাকে ফাঁসানো হয়েছে, মনে করা হয় যে তাকে এই হত্যার দায়ে ফাঁসানো হয়েছে। বোথা সরকার তাকে হত্যায় অভিযুক্ত করেছে।
বিশ্বের বিভিন্ন জায়গায় শাসক বিরোধী যখন কেউ আওয়াজ তোলে তখন তাকে ফাঁসানো হয়, নানাভাবে তাকে অভিযুক্ত করে তার কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। একই রকম চেষ্টা এই মোলায়েজের ক্ষেত্রেও হয়েছিল, এটাই অনেকের অভিযোগ। বিভিন্ন মোলায়েজের এই যে ফাঁসি, মোলায়েজকে যে ফাঁসি দেওয়া হয়েছে তার যে আদেশ, তার বিরুদ্ধে সমস্ত বিশ্ব জুড়ে প্রতিবাদ হয়েছে। সমস্ত বিশ্ব জুড়ে এই ফাঁসির সাজাটাকে রদ করার জন্য একটা জনমত তৈরি হয়েছে এবং সেই জনমত বাঁধ ভেঙেছে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার জেলে, তার সেন্ট্রাল জেলে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি দেওয়ার আগে তার মা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার মায়ের নাম পলিন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, মূলত আমেরিকার কাছে এবং ইংল্যান্ডের কাছে তার ছেলের ফাঁসির সাজা যাতে থামানো যায়, অর্থাৎ ফাঁসি যাতে না দেওয়া হয়, তার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। সেই সময়কার কোর্ট 3 সপ্তাহের জন্য ফাঁসির আদেশ স্থগিত রেখেছিল, যদিও পরবর্তী সময় বোথা সরকার বা এই পিডব্লিউ বোথা যে প্রেসিডেন্ট ছিলেন, তিনি আর পরবর্তী সময়ে এই ফাঁসির সাজা রদ করার তার কাছে যে দাবি জানানো হয়েছিল, তিনি কিন্তু সেই দাবির কাছে কর্ণপাত করেননি এবং বেঞ্জামিন মোলায়েজকে ফাঁসি দেওয়া হয়েছিল মাত্র 30 বছর বয়সে। কারণ তিনি রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সরকারের নানা সমালোচনা করে নানা সময়ই সরকারকে বিদ্ধ করেছিল এবং বর্ণ বৈষম্যের শিকার হয়েছিলেন তিনি। এই দক্ষিণ আফ্রিকায় অ্যাপার্থেড বা বর্ণ বৈষম্যবাদ একটা মারাত্মক একটা ইস্যু, তার শিকার হয়েছেন বেঞ্জামিন মোলায়েজ। সেই ভাবনা জারিত হয়ে কবি এই কবিতাটি লিখেছেন। কবি কেন এই বিষয়টাকে আরো ভালোভাবে উপলব্ধি করেছেন, কারণ রাষ্ট্রের বিরুদ্ধে বা রাষ্ট্রের নানা নীতির বিরুদ্ধে তিনিও বিভিন্ন সময় মুখর হয়েছেন। তিনিও জেলে বন্দী ছিলেন। জেলে বন্দী থাকা অবস্থায় তিনি মৃত্যু সংবাদ শুনেছেন এবং তখন তার কলম থেকে এই লেখাগুলো বেরিয়েছে। সেই জিনিসটা তিনি উপলব্ধি করেছেন। কবিতার মূল আলোচনায় আসি। নিয়ম কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জল নয়। নিয়ম কানুন কেন রচিত হয়? নিয়ম কানুন মানুষকে সমতা দেওয়ার জন্য, মানুষকে ন্যায় দেওয়ার জন্য নিয়ম কানুন রচিত হয়। রাষ্ট্র নিয়ম কানুনগুলো রচনা করে, কিন্তু রাষ্ট্রই যখন নিয়ম কানুনকে অগ্রাহ্য করে, নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষের উপর রাষ্ট্রের শোষণ যন্ত্র যখন মানুষের উপর অত্যাচার নামিয়ে নিয়ে আসে, তখন বলা যায় রাষ্ট্র নামক এই শাসন যন্ত্র বা শোষণ যন্ত্র, সেটা কিন্তু শাসন যন্ত্র কিন্তু শোষণ যন্ত্রে পরিণত হয়। সেটা কিন্তু মানুষের কল্যাণে আর কাজে লাগে না। আর কালো মেঘের দল, নিরাশার অন্ধকারে থাকা এই সমস্ত মানুষদের কাছে এই সমস্ত কালো মেঘের দল, সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল মানুষের উপর অত্যাচার নামিয়ে নিয়ে আসে। এই দুঃসময়ে দাঁড়িয়ে কবি যেন সেটাই উপলব্ধি করছেন। তারা যারা আওয়াজ তোলে, যারা প্রতিবাদ করে, তাদের গলায় যেন ফাঁস লাগিয়ে দেয়, তাদের কণ্ঠটাকে রুদ্ধ করতে চায়। কবি দেখেছেন বা কবি প্রত্যক্ষ করেছেন বারে বারে রাষ্ট্র নামক এই শাসন যন্ত্র বা এই শোষণ যন্ত্র তারা মানুষের উপর অত্যাচার নামিয়ে এনেছে। এটা সহ্য করতে 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 তারা সেটাকে উপলব্ধি করতে পেরেছেন। তাই সেটাকে তাদের কাছে নতুন নয়। এত অত্যাচার তারা সহ্য করেছেন যে এখন আর কোনো রক্ত, সে অত্যাচার সহ্য করে কোনো রক্ত যেন আর চুইয়ে পড়ছে না, কোনো চোখের জলও আর চোখ থেকে পড়ছে না, কারণ সমস্ত কিছু তারা সহ্য করে নিয়েছেন। এখন আর সহ্যের সময় নেই, এখন প্রতিবাদের সময়। তাই কোনো রক্ত চুইয়ে পড়ছে না, কোনো চোখের জলও চোখ থেকে পড়ছে না। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, যে বিদ্যুৎ দেখা যাচ্ছে সেটা যেন বাজে পরিণত হয়েছে। যেই ঘূর্ণিপাক বা ঘূর্ণাবর্ত যে চারদিকে ঘুরে ঘুরে যে একটা প্রবল হাওয়া, একটা বিক্ষোভ তৈরি হচ্ছে, সেটা যেন বাজে সেই ঘূর্ণিপাকের ফলে বিদ্যুৎ যেন বাজে পরিণত হচ্ছে। ঝিরঝিরে বৃষ্টি যেটা শুরু হয়েছিল সেটি এখন প্রলয় ঝড়ে পরিণত হয়েছে। অর্থাৎ রাষ্ট্র নামক এই শাসন শোষণ যন্ত্রের বিরুদ্ধে মানুষ আরো প্রতিবাদী হয়ে উঠছে। মানুষের প্রতিবাদের ঝড় আছড়ে পড়বে রাষ্ট্র নামক এই শাসন যন্ত্রের উপরে। আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। এই প্রসঙ্গে ওই বলা হয়েছে যে কবির মা শেষ সময়ে, কবির মৃত্যুর আগে কবির সাথে দেখা করতে এসেছিলেন। কবি সেই সময় তার মাকে কিছু উচ্চারণ করেছিলেন, কিছু বলেছিলেন এবং সেই বলার মধ্যে
আগামী দিনের মানুষদেরকে উজ্জীবিত করার বাণী যেন লুকিয়ে আছে। মুক্তিকামী প্রত্যেকটা মানুষকে উজ্জীবিত করার কথা কবির মাধ্যমে ফুটে উঠেছে, কবির সেই কথার মাধ্যমে। অর্থাৎ কবি যখন মৃত্যুর দিকে এক পা করে এগিয়ে যাচ্ছেন, তখনও তার লেখার মাধ্যমে তিনি মানুষকে জাগিয়ে যাচ্ছেন। কবির কোনো লিপিকার স্বর মানে কবির কোনো লেখনী, কবির কোনো নতুন কোনো লেখা, সেই স্বর যেন মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গরাদ থেকে, জেলের গরাদ মানে জেলের যে শিখ, যার অন্য প্রান্তে রয়েছেন সেই বিপ্লবী কবি বা কবির মতোই অন্যান্য সমস্ত মানুষরা যারা বিপ্লবের কথা বলে, যারা বিদ্রোহের কথা বলে, তাদের এই বিপ্লবের বাণী, বিপ্লবের কথা যেন মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গরাদের ওই প্রান্ত থেকে কবির কোনো লিপিকার স্বর, তার কোনো নতুন কোনো লেখার স্বর হিসাবে মানুষকে জাগিয়ে তোলার জন্য সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ বিভিন্ন সময় রাষ্ট্রযন্ত্র যখন লেখকদের বা কবিদের শাসন শোষণ যন্ত্রের মাধ্যমে চেপে ধরার চেষ্টা করে, যখন বলে তোমরা আমার বিরুদ্ধে লিখো না, তোমরা আমার বিরুদ্ধে সরব হয়েও না, তাহলে আমার রাষ্ট্র শাসন, আমার রাষ্ট্র শোষণ যন্ত্র তোমার উপর নামিয়ে নিয়ে আসবো, তোমরা বাধ্য হবে তোমাদের কথা থামাতে। কিন্তু কবিকে কি বন্দি করে রাখা যায়? কবির এই কথাগুলোকে কি স্তব্ধ করে রাখা যায়? অবশ্যই যায় না। কবি সেটাই বলছেন, যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। বলছে কবির এই যে কবির কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা হয়, সেটা কিন্তু শেষ পর্যন্ত সফল হয় না। কাঁপন লাগে জিভে, অর্থাৎ একজনের স্বর বহুজনের স্বর হয়ে ওঠে, একজনের কণ্ঠ বহু কণ্ঠে সেই কথাগুলো ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই যে কবিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো বা কবিকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়া হলো, তাতে কি এই কথাগুলোকে চেপে রাখা গেল? সেটা কিন্তু সম্ভব হলো না। কারণ অন্যান্য মানুষ এই কবির এই ভাবনাটা অন্য মানুষের মধ্যে জারিত হয়ে সমস্ত বিশ্ব জুড়ে এই ঘটনার প্রতিবাদ হলো, সমস্ত মানুষ একইভাবে জেগে উঠল। তাই বলা হয়েছে যেন কাঁপন লাগে জিভে, প্রত্যেকটা মানুষ যেন সমস্বরে তাদের জিভ দিয়ে, তাদের কণ্ঠ দিয়ে আওয়াজ তুলল। বাতাসকে মুক্ত করে দেয় সুর, যে বাতাস অবরুদ্ধ ছিল, যে কথা বলতে পারছিলেন না সবাই, সেই সুর যেন একটা দুঃসময়ের বাতাসকে দূরে সরিয়ে দিয়ে নতুন ভাবে সমস্ত মানুষের মধ্যে একটা বিদ্রোহের বাণী ছড়িয়ে দিল। অর্থাৎ একক সুর, একজনের সুর যেন জনগণের সুর হয়ে উঠল। যখন এমন হলো, যখন কবির এই কথা চারদিকে ছড়িয়ে পড়লো, কবির বাণী সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো, তখন সমস্ত কবিকেই রাষ্ট্র কিন্তু ভয় পায়। অর্থাৎ একদম রাষ্ট্রের নিষ্পেষণের অন্তিম পর্যায়ের আগে কবির যে ভাবনাগুলো সাধারণ মানুষের মধ্যে যে ছড়িয়ে পড়লো, তার কথা কবি এখানে বলা হচ্ছে। তখন কবিকে তারা ভয় পায়, তখন রাষ্ট্র শোষণ যন্ত্র বা রাষ্ট্রের শাসন যন্ত্র কবিকে ভয় পায় এবং তাকে কয়েদ করে রাখে। যখন কবির এই কথাগুলো, কবির লেখনী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন তাকে ভয় পায় রাষ্ট্রের শোষণ যন্ত্র, তাকে কয়েদ করে রাখে, গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। এখানে আরেকটা শব্দ এখানে এসছে কবিতার আলোচনায়, যে বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র। আমরা অস্ত্র এবং শস্ত্র এই দুটোর প্রভেদ এখানে একটু জেনে নিই। অস্ত্র, যে অস্ত্র যেটা দিয়ে আমরা হত্যা করি বা যেটা দিয়ে যুদ্ধের উপকরণ, যেটা সরাসরি আঘাত হানে, সেটা হলো অস্ত্র। যেমন তীর, বুলেট, গোলাগুলি, এগুলি হলো অস্ত্র। আর যেই অস্ত্র নিক্ষেপ করা যায় না, অর্থাৎ যেমন ধনুক থেকে তীরটা বেরালো, ধনুকটাকে তো আমরা ছুড়ে দিতে পারি না, বা বন্দুক থেকে গুলিটা বেরালো, বন্দুকটাকে তো আমরা ছুড়ে দিতে পারি না, সেই বন্দুক, ধনুক, এগুলো হলো শস্ত্র। ঠিক আছে? তা গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। গান যখন যুদ্ধেরই শস্ত্র হয়ে ওঠে, অর্থাৎ গান হয়তো সরাসরি কাউকে আক্রমণ করে না, কিন্তু গান, এই যে একটা কথা আছে, পেন ইজ মাইটার দ্যান দ্য শোড, পেন বা একটা কলম, সেটা কিন্তু একটা শোড বা তরবারির চেয়ে অনেক বেশি ধারালো। কারণ একটা লেখার মাধ্যমে সমস্ত মানুষকে জাগিয়ে তোলা যায়, মানুষকে বিপ্লবে উজ্জীবিত করা যায়। তাই পেনের গুরুত্ব কিন্তু একটা তরবারির থেকে অনেক বেশি।
বিশ্বের বিভিন্ন গণ আন্দোলনে, বিশ্বের বিভিন্ন বিপ্লবের ক্ষেত্রে বিভিন্ন দার্শনিকদের লেখা দ্বারা বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ কিন্তু উজ্জীবিত হয়েছিল, এটাই যেন বলা হচ্ছে। তো কবিকে ভয় পেয়ে ওরা তাকে কয়েদ করে রাখে, তার গর্দানে ঘাড় এবং গলা, মাথায়, এই যে মধ্যবর্তী যে জায়গাটা যেটা গর্দান বলা হয়েছে, সেখানে ফাঁসটাকে আরো জোর করে চাপিয়ে দেওয়া হয়, যাতে কোনোভাবেই তার থেকে নিস্তার না পান এই সমস্ত মানুষেরা, অর্থাৎ এই কবিরা বা যারা রাষ্ট্রের বিরুদ্ধে আওয়াজ তোলেন তাদের কথা। তার স্পর্ধাকে দমিয়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য এই প্রচেষ্টা নেওয়া হয়। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে, কিন্তু এই অত্যাচারের মধ্যেই কবি কিন্তু তার বাণী, তার ভাবনাগুলো নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে, তিনি জনতার মাঝে চলে এসেছেন, জনগণের মাঝে তার কথা জনগণের মধ্যে প্রচারিত হয়েছে, ছড়িয়ে পড়েছে, সেই ভাবধারা, ভাবনা, তার তার মতাদর্শ মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেই ভাবনাকে কি কখনো দমানো যায়? তাই বলা হচ্ছে এটা একটা রূপক বা একটা অন্যভাবে দেখতে গেলে এই পরের লাইনগুলোকে আমরা ব্যাখ্যা করব। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। অর্থাৎ কবিকে যে ফাঁসি দেওয়ার জন্য যে ফাঁসির মঞ্চ রাখা হয়েছে, সেই ফাঁসির মঞ্চকে কি কবিকে রাখতে পারবে? সত্যি কি এদেরকে মৃত্যু দেওয়া যায়, মৃত্যুদণ্ড দেওয়া যায়? বা কবির এই ভাবনাকে সত্যি কি তার মৃত্যু আছে? একদমই নয়। যে রাষ্ট্র শাসন যন্ত্র বা রাষ্ট্র শোষণ যন্ত্র এই ভাবনাগুলোকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু আদতে সফল হয় না। পরবর্তী সময়ে রাষ্ট্রের বিরুদ্ধেই বা রাষ্ট্রের এই শাসন শোষণের বিরুদ্ধেই কিন্তু মানুষরা স্পর্ধিত হয়ে পড়ে, মানুষরা প্রতিবাদী হয়। এই মানুষের প্রতিবাদের এই আগুন জ্বালায় বা আগুনে সমস্ত কিছু কিন্তু পুড়ে শেষ হয়ে যায়। সেটাই কবি বলছেন রূপক অর্থে, যে ফাঁসি দেওয়া যায় না, এই ভাবনাকে কখনোই শেষ করে দেওয়া যায় না, কারণ এই ভাবনা দাবানলের মতো সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে এবং তার প্রভাবে রাষ্ট্রের যে সরকার থাকুক কিনা বা যে শোষণ যন্ত্র থাকুক কিনা, তারা কিন্তু ভেঙে গুড়িয়ে যাবেই। অর্থাৎ ফাঁসির জন্য যে ফাঁসির মঞ্চ বানানো হয় সেটা কিন্তু থাকে না শেষ পর্যন্ত। যে ফাঁসুরে বা যে রাষ্ট্রনায়করা এই ফাঁসি দেওয়ার উদ্যোক্তা যারা, তাদেরকে কবি ফাঁসুরে বলেছেন, এবং পুরোটাই রূপক বা একটা ভাবনা, একটা গভীর দার্শনিক তত্ত্ব তার ভেতরে লুকিয়ে রয়েছে, যে সেই রাষ্ট্র শাসন শোষণ যন্ত্রেরই কিন্তু অবসান ঘটে, সেই মতাদর্শ কিন্তু টিকে থাকে না, সেটাই কবি বলতে চেয়েছেন। এই এর মাধ্যমেই কবিতাটি কিন্তু শেষ হলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।